হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসাবে আমার জীবনটা এক অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ যখন স্নান সেরে বের হয়ে ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটার সামনে দাঁড়ালাম, কেন জানি নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই থমকে গেলাম। আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি কি সত্যিই আমি? 5 ফুট 4 ইঞ্চির ছিপছিপে গড়ন, গমের মতো উজ্জ্বল গায়ের রং আর একরাশ ঘন কালো চুল, যা আজ পিঠ ছাড়িয়ে কোমরের নিচ পর্যন্ত এলিয়ে আছে। বয়সটা এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে শরীরের প্রতিটি কোষে এক নতুন প্রাণের স্পন্দন টের পাওয়া যায়। আমার এই ভরা যৌবন, শরীরের এই ভাঁজগুলো মাঝে মাঝে আমাকে এক অদ্ভুত অস্থিরতায় ফেলে দেয়। মা বাবা গ্রামে থাকেন, আর আমি এই শহরে মামা ইন্দ্রর রাজপ্রাসাদের মতো ফ্ল্যাটে থেকে পড়াশোনা করি। মামা দীর্ঘদেহী, চওড়া কাঁধ আর ব্যক্তিত্বের এক বিশাল পাহাড়। তিনি একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। তার গাম্ভীর্য আর মিতবাক স্বভাব আমাকে বরাবরই টানে, কিন্তু ইদানিং সেই টানের ভেতর আমি এক অন্যরকম নেশা খুঁজে পাচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের ওড়নাটা বারবার সরিয়ে দেখছিলাম। নিজের সুরৌলো বাহু আর গলার নিচে জমে থাকা পানির কণাগুলো যখন গড়িয়ে নিচে নেমে যাচ্ছে, তখন বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠছে। দীর্ঘদিনের একাকিত্ব আর মনের কোণে অবদমিত সেই তীব্র শারীরিক আকাঙ্ক্ষাগুলো আজ যেন এই মেঘলা দিনে বাঁধ ভাঙতে চাইছে। আমি জানি এটা ভুল, আমি জানি মামা আমার পিতৃসম, কিন্তু আমার অবচেতন মন আজ কোনো শাসন মানতে নারাজ। আমি ভাবছিলাম, মামা যখন অফিস থেকে ফিরবেন, তিনি কি আমায় এই রূপে লক্ষ্য করবেন? আমার এই রূপের কি কোনো মূল্য নেই তার কাছে? এক চরম উত্তেজনায় আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি নিজেকে সাজাতে শুরু করলাম এক নিষিদ্ধ আকর্ষণের মোড়তে। মনের গহীনে এক বিষবৃক্ষ ডালপালা মেলছিল, যেখানে আমি অনন্যা কেবল এক ভাগ্নি নই, বরং এক মোহময়ী নারী হিসাবে ইন্দ্রর সামনে দাঁড়াতে চাই। এই মানসিক বিকার আমাকে এক অন্ধকার পথে টেনে নিয়ে যাচ্ছিল, যার পরিণতি ছিল আমার অজানা। বাইরে আকাশ আজ সকাল থেকেই ভারী হয়ে আছে। মেঘের বুক চিরে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। জানালার কাঁচগুলো বৃষ্টির তোড়ে কাঁপছে, আর পর্দার ভাগ দিয়ে আসা শীতল হাওয়া আমার তপ্ত শরীরে শিহরণ জাগিয়ে তুলছে। ঠিক তখনই সদর দরজার কলিং বেলটা বেজে উঠল। বুকটা ধক করে উঠল আমার। আমি জানি এটা মামাই হবে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। দরজায় দাঁড়িয়ে মামা ইন্দ্র, কিন্তু তার সেই চিরচেনা রূপ আজ যেন আরও বেশি প্রলয়ঙ্কারী। মামা পুরোপুরি ভিজে গেছেন, তার পরনের সাদা ফরমাল শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, যা তার নিয়মিত জিমের পরিশ্রমে গড়া চওড়া বুক আর পেশিবহুল হাতের গঠনকে একদম স্পষ্ট করে তুলেছে। তার চুল থেকে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো ধার বেয়ে তার গলায় মিশছে। মামা হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলেন। তার নিঃশ্বাসের শব্দ এই নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ছাতাটা একপাশে রেখে তোয়ালেটা চাইলেন। আমি যখন আলমারি থেকে তোয়ালে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম, কেন জানি আমার হাত দুটো কাঁপছিল। মামা তোয়ালেটা নিতে গিয়ে এক মুহূর্তের জন্য আমার আঙুলগুলো স্পর্শ করলেন। সেই হিম শীতল স্পর্শে আমার পুরো শরীরে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আমি ইচ্ছা করেই ওড়নাটা কিছুটা অবিন্যস্ত রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম মামার গভীর চোখের মণি দুটো যেন এক মুহূর্তের জন্য আমার গ্রীবায় স্থির হল। আমার তখন মনে হলো, মামা কি আমায় ইঙ্গিত দিচ্ছেন? তার সেই গম্ভীর শান্ত চাউনির আড়ালে কি কোনো সুপ্ত লালসা লুকিয়ে আছে? বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায় ঘরে আমরা দুজনেই একা। বাইরের বজ্রপাতের শব্দ আমাদের মধ্যকার এই নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছিল। মামা সোফায় বসে ক্লান্ত ভঙ্গিতে টাইটা আলগা করলেন। তার প্রতিটি নড়াচড়া আজ আমার কাছে মনে হচ্ছিল এক একটি প্রেমের আহ্বান। আমি ড্রয়িং রুম ছেড়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় অনুভব করলাম, মামার চোখ দুটো আমার পিছু পিছু আসছে। আমার শরীরের প্রতিটি আন্দোলন যেন তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই ভ্রান্ত ধারণাটাই আমার উত্তেজনার পারদকে চরমে পৌঁছে দিল। আমি ভাবতে শুরু করলাম, আজকের এই বৃষ্টির রাত আমাদের মাঝে কোনো এক প্রাচীন ও নিষিদ্ধ দেয়াল ভেঙে দেবে। আমার মনের কলুষতা আমাকে বোঝাতে থাকল যে মামাও ঠিক আমার মতোই তৃষ্ণার্ত। রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে আমার মুখে, কিন্তু আমার ভেতরের দহন তার চেয়েও তীব্র। আমি কফি বানাতে বসলাম। আগুনের আঁচে যখন কফিটা টকবক করে ফুটছে, আমার মনের অবস্থাও ঠিক তেমনই। বারবার গায়ের ওড়নাটা কাঁধ থেকে নামিয়ে দিচ্ছি, আবার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটা কুটিল হাসি হাসছি। আমি চাইছি আজ মামা আমাকে দেখুক, আমার রূপের দহনে তিনি পুরুক। কফি নিয়ে যখন ড্রয়িং রুমে গেলাম, দেখলাম মামা সোফায় মাথায় আলিয়ে চোখ বুজে আছেন।
শার্টের ওপরের দুটো বোতাম খোলা, তার গলার পেশিগুলো ঘাম আর বৃষ্টির জলে চিকচিক করছে। আমি টেবিলের উপর কফি রেখে সোফার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। নিচু হয়ে কফির কাপটা তার সামনে দিতেই আমার দীর্ঘ চুলের একটা গোছা মামার কাঁধের উপর গিয়ে পড়ল। মামা হঠাৎ চোখ মেললেন। আমাদের দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চির। মামার চোখে এক অদ্ভুত নেশা নাকি ক্লান্তি আমি ঠিক বুঝতে পারলাম না। মামা মৃদুস্বরে বললেন, অনন্যা, তোকে আজ খুব অন্যরকম দেখাচ্ছে, বড় হয়ে গেছিস তুই। এই একটা বাক্য আমার কানে তপ্ত লাভার মতো ঢুকল। আমি মনে মনে ভাবলাম, মামা কি তবে আমার এই শরীরের পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছেন? তিনি কি আমাকে নারী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন? কফির ধোঁয়ার আড়ালে আমি মামার ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। আমার মনের কলুষতা তখন আমাকে বোঝাতে শুরু করেছে এই নির্জন ফ্ল্যাটে মামা আজ তার গাম্ভীর্যের খোলস ভেঙে বেরিয়ে আসতে চাইছেন। আমি এক তীব্র ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে জানলার ওপাশে বাজ পড়ল, আর সাথে সাথেই পুরো ফ্ল্যাট ঘুটঘুট অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং। আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য শিউরে উঠলাম। পরক্ষণেই মনে হলো এটাই তো মোক্ষম সুযোগ। মামা অন্ধকারের মাঝে হাতড়ে আমার কাছে আসার চেষ্টা করলেন। তিনি বললেন, ভয় নেই অনন্যা, নড়িস না, আমি আসছি। অন্ধকারের বুক চিরে মামার শরীরের উষ্ণতা আমি আমার খুব কাছে অনুভব করতে পারলাম। মামা আমার কাঁধ শক্ত করে ধরলেন আমাকে স্থির করার জন্য, কিন্তু আমার কাছে সেই স্পর্শটা মনে হলো কামনার এক প্রথম পাঠ। আমার মনে হলো মামার আঙুলগুলো কাঁধের উপর দিয়ে একটু বেশিই চাপ দিচ্ছে। আমি সরলাম না, বরং অন্ধকারের সুযোগ নিয়ে আরও এক ধাপ মামার কাছে সরে গেলাম। আমার উত্তপ্ত নিঃশ্বাস তখন মামার কলারবনের কাছে আছড়ে পড়ছে। আমি অধীর অপেক্ষায় ছিলাম যে মামা এখনই আমাকে বাহুদরে বেঁধে নেবেন। আমার শরীরের প্রতিটি কোষ তখন এক নিষিদ্ধ উত্তেজনায় কাঁপছে। মামার স্পর্শে আমি কোনো অভিভাবক সুলভ শাসন খুঁজে পেলাম না, বরং আমার নোংরা মন সেখানে এক আদিম লালসার সন্ধান পেতে লাগল। আমি মনে মনে বললাম, মামা, আজ আর বাধা দিও না। কিন্তু মামা কেবল আমাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। অন্ধকারের সেই নিস্তব্ধতা আমার কাছে উত্তেজনার এক চরম মুহূর্ত হয়ে রইল। মামা ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে জ্বালালেন। মোমবাতির কাপা কাপা আলোয় তার মুখটা আজ অনেক বেশি রহস্যময় আর গম্ভীর লাগছিল। তিনি নিজের শোয়ার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বললেন, অনন্যা, এদিকে আয় তো, একটা জরুরি কথা আছে। আমি ধীর পায়ে তার পিছু পিছু ঘরে ঢুকলাম। বুকের ভেতরটা তখন তীব্র এক ঘোরের মধ্যে ছিল। মামা বিছানায় বসে আমাকে ইশারা করলেন তার পাশে বসার জন্য। আমি গিয়ে বসলাম। আমাদের শরীরের দূরত্ব তখন যৎ সামান্য। মামা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ বললেন, তোর হাত দুটো দেখি তো। আমি কাঁপা কাঁপা হাতে মামার দিকে হাত বাড়িয়ে দিলাম। মামা আমার হাতের তালু নিজের দুই হাতের মুঠোয় নিলেন। তার হাতের খসখসে স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। মামা আমার নখগুলোর দিকে তাকিয়ে বললেন, নখগুলো এমন নীল হয়ে আছে কেন রে? শরীর কি খারাপ লাগছে, নাকি মনে অন্য কোনো অস্থিরতা? মামার গলার স্বরটা ছিল নিচু এবং গম্ভীর। আমি ভাবলাম মামা স্পর্শ করার বাহানা খুঁজছেন। তিনি আসলে আমার হাত নয়, আমায় কাছে টেনে নিতে চাইছেন। আমি নিজের রূপের অহংকারে এতটাই অন্ধ ছিলাম যে তার প্রতিটি স্নেহের ছোঁয়াকে শারীরিক কামনার ইঙ্গিত বলে ভুল করছিলাম। রাত যত বাড়ছে, বৃষ্টির তাণ্ডব তত তীব্র হচ্ছে। আমি আজ সব জড়তা ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। মামার খুব কাছে গিয়ে বসলাম, এতটাই কাছে যে আমাদের হাঁটু একে অপরকে স্পর্শ করছে। আমার ওড়নাটা তখন কাঁধ থেকে প্রায় খসে মেঝেতে পড়ার উপক্রম। আমি সরাসরি মামার চোখের দিকে তাকালাম। আমার দৃষ্টিতে তখন ছিল অসংযত আমন্ত্রণ। আমি মনে মনে ভাবছিলাম, মামাও তো একজন রক্তমাংসের পুরুষ, তারও তো এই একাকিত্বটা ওকে প্রয়োজন। মামা আমার চোখের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিটা আমার কাছে মনে হল কোনো অশুভ ইঙ্গিত। তিনি হাত বাড়িয়ে আমার গালের উপর ঝুলে থাকা একগুচ্ছ চুল কানের পিছে গুজে দিলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। বুকটা কামনায় ধকধক করছিল। ভাবলাম, এই তো, এক্ষুনি তিনি আমাকে আলিঙ্গন করবেন। আমার শরীরের শিরায় শিরায় তখন লালসার রক্ত বইছে। আমি নিজেকে প্রস্তুত করছিলাম এক চরম নৈতিক স্খলনের জন্য। কিন্তু মামা শুধু আমার গালে হাতটা রেখে স্থির হয়ে রইলেন। অনেকক্ষণ কোনো কথা বললেন না। এই নিস্তব্ধতা আমাকে আরও বেশি ভ্রমের জালে জড়িয়ে ফেলল। আমি ভাবলাম, মামা হয়তো লোকলজ্জার ভয়ে নিজেকে গুটিয়ে রাখছেন, মনে মনে তিনিও আমাকে চাইছেন। হঠাৎ মামা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। তিনি আলমারি খুলে একটা পুরনো জীর্ণ ডায়েরি বের করলেন। আমার কামনার জোয়ারে তখন হঠাৎ ভাটার টান। মামা ডায়েরিটা নিয়ে আবার আমার পাশে বসলেন। মোমবাতির আলোয় একটা পুরনো সাদাকালো ছবি বের করলেন। ছবিতে একজন তরুণী, যে দেখতে হুবহু আমার মতো। তার পরনে সাধারণ শাড়ি, মুখে এক অপার্থিব হাসি। মামা ধরা গলায় বললেন,
জানিস অনন্যা, আজ তোর মায়ের জন্মদিন। তুই যখনই আমার সামনে আসিস আমার মনে হয় আমার ছোট বোনটা আবার সেই 17-18 বছর বয়সে ফিরে এসেছে। আমার সারা শরীর যেন এক লহমায় অবশ হয়ে গেল। মামা বলতে থাকলেন, তোর মা যখন তোর বয়সে ছিল ঠিক এমনই চঞ্চল ছিল। আজ সারাদিন আমি অফিসে বসে কেবল তোর মায়ের কথাই ভাবছিলাম। তাই যখন তুই আজ সামনে আসলি আমি তোকে নয়, তোর মাঝে আমার সেই হারিয়ে যাওয়া বোনটাকে দেখছিলাম। তোর চাউনি, তোর অবয়ব সবই আমাকে আমার দিদির কথা মনে করিয়ে দিচ্ছিল। মামার চোখে তখন কামনার আগুন নয়, ছিল এক বোন হারানোর এক বুক ফাটা আরতি। আমার মাথার ওপর যেন সহস্র বজ্রপাত হল। যে দৃষ্টিকে আমি শারীরিক ইঙ্গিত ভেবেছিলাম তা ছিল এক ভাইয়ের তার প্রিয় বোনের প্রতি গভীর মমত্ববোধ। মামা আমার হাতটা ধরেছিলেন কারণ তিনি আমার মাঝে তার মৃত বোনকে অনুভব করতে চাইছিলেন। আর আমি আমার কলুষিত মস্তিষ্ক দিয়ে মামার সেই পবিত্র স্নেহকে লালসা বলে ভুল করেছি। নিজের কামনার তৃষ্ণা মেটানোর জন্য আমি আমার মায়ের মর্যাদাকে অপমান করেছি। মামা ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বললেন, অনন্যা, আমি জানি তুই ইদানিং একটু বিচলিত। এই বয়সের চঞ্চলতা আমি বুঝি। আমি তোকে শাসন করি না, কারণ আমি চেয়েছিলাম তুই নিজেই নিজের মূল্য বুঝবি। নারীত্ব মানে কেবল শরীর প্রদর্শন নয় রে মা, নারীত্ব মানে এক পবিত্র শক্তি। লজ্জায় আর ঘৃণায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি যেটাকে শারীরিক আকর্ষণ ভেবেছিলাম সেটা ছিল আমার নিজের মনের বিকৃতি। মামার গাম্ভীর্য ছিল আমাকে রক্ষা করার জন্য, আমার উপর কোনো লালসার থাবা বসানোর জন্য নয়। আমি এক মুহূর্তে আয়নার সামনে নিজের সেই রূপের দম্ভ ধুলোয় মিশতে দেখলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মামার বিছানায় মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। মামা ঘাবড়ে গিয়ে বললেন, কি হলো অনন্যা, কাঁদছিস কেন মা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। কি করে বলবো যে আমি তাকে কত নিচে নামিয়ে দিয়েছিলাম? আমি তার পবিত্র ভালোবাসাকে আমার নিজের নোংরা চিন্তায় কলুষিত করেছি। মামা আমার মাথায় পরম মমতায় হাত রাখলেন। এইবার সেই স্পর্শে আমি কোনো শিহরণ অনুভব করলাম না, বরং এক পরম নিরাপত্তা খুঁজে পেলাম। মনে হলো যেন বাবা আমার মাথায় হাত রেখেছেন। আমি বুঝলাম মামা সব আচরণ লক্ষ্য করেছিলেন। আমার ওড়না খসানো, আমার প্রলুব্ধ করার চেষ্টা, সবই তিনি স্নেহের চোখে ক্ষমা করে দিয়েছেন। তিনি জানতেন আমি ভুল পথে হাঁটছি, তাই তিনি আমাকে আঘাত না করে বরং ডায়েরির পাতার আড়ালে সত্যের দর্পণ দেখালেন। আমার নারীত্বের সেই নোংরা অহংকার আজ এই চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। ভোরের হালকা রূপালি আলো জানলা দিয়ে চুইয়ে পড়ছে ঘরে। আমি আজ সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আজ সকালে যখন আবার আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে আর কামনার বস্তু মনে হল না। আজ আয়নার সেই মেয়েটিকে খুব শান্ত এবং পরীক্ষণ মনে হচ্ছে। আমি শিখলাম যে মানুষের মনের চশমা যদি নোংরা থাকে তাহলে সে গোটা পৃথিবীকেই নোংরা দেখে। মামা ইন্দ্র আজ আমাকে না ছুঁয়েই আমার পুরো সত্তাকে পরিশুদ্ধ করে দিয়েছেন। তিনি শিখিয়ে দিয়ে দিলেন যে সব সম্পর্কের শেষ গন্তব্য শরীর নয়, সম্পর্কের মায়া আর পবিত্রতা শরীরের চেয়ে অনেক উঁচুতে। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মামা বারান্দায় দাঁড়িয়ে ভোরের আকাশ দেখছেন। আমি তার জন্য এক কাপ কফি নিয়ে গেলাম। মামা আমার দিকে তাকিয়ে এক অমলিন হাসি দিলেন। সেই হাসিতে আজ কোনো রহস্য নেই, কেবল আছে এক অভিভাবকের আশ্বস্তবাণী। আমি মনে মনে বললাম, মামা, আমাকে ক্ষমা করো। আজ থেকে আমি এক নতুন অনন্যা। মানুষের মন যখন কলুষিত চিন্তা এবং অবদমিত লালসার বশবর্তী হয় তখন সে সবচেয়ে পবিত্র সম্পর্ককেও শারীরিক আকর্ষণের নিক্তিতে মেপে ফেলে। বয়সের মোহে পড়ে আপনজনকে ভুল বোঝা কেবল চারিত্রিক স্খলন নয়, বরং তার নিজের সত্তার অবমাননা। সংযম, সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং সঠিক দৃষ্টিভঙ্গি একজন মানুষকে প্রকৃত সম্মানের আসনে বসাতে পারে। শরীরের ঊর্ধ্বে যে আত্মা এবং পবিত্র স্নেহের সম্পর্ক থাকে সেটাই জীবনের আসল শক্তি। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।